আচ্ছা, কাল যে পর্যন্ত হয়েছে গল্পটা, তারপর থেকে আজকে বলছি, বেশ মন দিয়ে শোনো, এরপরে কি হবে বা কি হতে চলেছে। রাজপুত্র তো দেখলো যে কিভাবে আমরা এখান থেকে বেঁচে বাড়ি ফিরে যাব, খুব চিন্তায় পড়ে গেল। তখন সেই রাজকন্যাকে বলছে, রাজকন্যা, যেমন করে হোক আমাদের বাঁচাও, না হলে আমরা মারা যাব। বলছে, হ্যাঁ বাঁচাতে পারি, একটা উপায় আছে, কিন্তু তাতে আমারও যে ঘোর বিপদ আছে। তাহলে প্রতিজ্ঞা করো, যত বিপদই আসুক আমার, আপনি রক্ষা করবেন, আমাকে বাঁচাবেন। তখন রাজপুত্র বললে, হ্যাঁ ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে আমি পিছপাও হব না, তোমাকে আমি রক্ষা করে যাব। বললে, তাহলে শোনো, একদিন তোমার 3 বন্ধুকে নিমন্ত্রণ করে আনবো, পিঠে খাওয়ানোর নাম করে, তারপর যা করার আমি করব। বলে রাক্ষসীরা তো চোরে টোরে চলে এসেছে। সেদিন রাত্রি গেল, তারপরও দিন রাজকন্যা বলছে, দিদি, এই রাক্ষসী দিকে দিদি দিদি করে, একটা সম্পর্ক নিয়ে তো থাকতে হবে। বলছে, দিদি, আমার বড় ইচ্ছা হয়েছে, দাদাদের, জামাই দাদাদের, এখন জামাই হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে। বিয়ে করে মানে রাক্ষসীর বিয়ে তো, যেদিন না হাত জুটবে সেদিন খাওয়াবে, এই তো বিয়ে। বলছে, আমি পিঠে করে খাওয়াবো, আমার ঘরে নিমন্ত্রণ আজকে পাঠাবি। বলছে, এ আর বড় কথা কি, তুই খাওয়াবি তো খাওয়াবি, পিঠে করে খাওয়াবি, ঠিক আছে, তুই আজকে ডেকে নিয়ে যাবি সন্ধ্যের গায়ে গায়ে। এখন রাক্ষসীরা ভাবলো যে আজকে তাহলে সকাল করে এরা ওই 3 জন ঘুমোলে তবে তো যায়, আজকে সন্ধ্যের বেলায় বেরিয়ে পড়ো, ওরা গেলে পারে। মনে মনে ঠিক করে রেখেছে। এবার রাজকন্যা নিমন্ত্রণ করে চলে। এবারে সময় যায়, বিকেল হলো, সন্ধে হতে চলেছে, এমন সময় করেছে কি রাজকন্যা, একটা আঁচের উনুনে 1 কোড়া, বড় কোড়ার 1 কোড়া তেল ঢেলেছে। তেল ঢেলে গরম করছে, আর তার উপরে তার দিয়ে বাঁধা একটা কাপড়কে ভাঁজ করে ভিজিয়ে তুলে দিলে। এবারে 1 ফোঁটা করে যেই জল পড়বে সেই তেলে, এবারে চ্যাঁ কল 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 করবে, মনে হবে যেন গুড় পিঠে করছে, এই আওয়াজটা হচ্ছে। এবার ওরা 3 জনে চলে এলো, এসে বসতে জায়গা দিল। আর চলে আসার পর মুহূর্তে ওই 3 জন রাক্ষসী বেরিয়ে পড়ল। এরা তখন করলো কি, ওইভাবে কাপড়কে ভাঁজ করে টাঙিয়ে দিয়ে 1 ফোঁটা করে জল পড়ছে আর পিঠে করার আওয়াজ হচ্ছে। এই অবস্থায় ওরা 2টো ঘোড়া নিল, নিয়ে ঘোড়া 2টি কিন্তু পক্ষীরাজ ঘোড়া। একটা ঘোড়াতে রাজপুত্র রাজকন্যা চাপলো, আর একটা ঘোড়াতে আর ওরা চাপলো। চেপে এবারে ঘোড়াকে চাবুক মারলো, চাবুক মারতে ঘোড়া তো উড়ে পড়লো। উড়ে এবার আসছে, হু হু করে আসছে। সেই দেশটা পার হয়ে সমুদ্র পার হবে। তবে একটা জিনিস ছিল, ওরা সমুদ্র পার হয়ে কিন্তু রাক্ষসীরা আসতে পারবে না, ওদের অভিশাপ দিয়ে আছে। এবার রাক্ষসীরা ওই রাত্রি 7টা-8টার সময়, অনেকক্ষণ তো গেছে সন্ধ্যের সময়, এবার ফিরে এসেছে। এসে গায়ে হাতে যা কিছু সব শিকার করে খেয়েছে, রক্ত আছে তো, সেগুলো পুকুরে ধুয়ে টুয়ে কাপড়ে চুপড় ভালো পরে এসেছে, খুলে রেখে গেছিল, সব পরে আবার ঘরে আসছে। এসে এবারে রাজকন্যার ঘরে গেছে। বলছে, রাজকন্যা, কি খাওয়াচ্ছিস গো পিঠে, এখনো অত পিঠে করছিস, শব্দ হচ্ছে। বারবার কয়েকবার ডেকেছে, সাড়া পায়নি। তারপরে দেখে না ঘরে তালা দেওয়া। রাক্ষসীটা করলো কি, তালা ভেঙে ফেলল। হ্যাঁ, রাক্ষসীর ক্ষমতা তো প্রচুর।
তালা ভেঙে দেখে না কেউ নেই, সবাই তো পালিয়েছে, ফাঁকা ঘর। তখন ওরাও তিনজনে উড়ে পড়ল, রাক্ষসী মায়াতে উড়ে পড়লো, যাচ্ছে। এবারে তাদের পিছনে ধাওয়া করেছে, তাদেরকে ধরবে, যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। যখন প্রায় কাছাকাছি হয়ে এসেছে, তখন সমুদ্রের অর্ধেক পার হয়ে চলে এসেছে এরা, আর রাক্ষসীরা সমুদ্র পেরিয়ে আর আসতে পারছে না। তখন সেখান থেকে ওই রাক্ষসী তিনজন রাজকন্যাকে বলছে, দিদি তুই একা সব খাস নে, আমাদের জন্য একটু রাখিস। এই কলকাঠিটা নেড়ে দিল। এইবারে রাজকন্যা বলছে, রাজপুত্র এই বিপদ, এবার আমাকে বাঁচাও। বলে ঠিক আছে চলো। এবার সমুদ্রের পাড়েতে ঘোড়া থেকে সব নামলো। নামতি এখন তিনজন বন্ধু, মন্ত্রী পুত্র, সেনাপতি পুত্র, কোটাল পুত্র, তিনজনে বলল, রাজকুমার একে নিয়ে যাওয়া হবে না, তাহলে আমাদের দেশে সব গরু বাছুর মানুষজন খেয়ে শেষ করে ফেলবে। একে নিয়ে যাওয়া হবে না, একে হত্যা করে শেষ করে দাও, মেরে দিই। বলছে না, আমার প্রাণ থাকতে মারতে দেবো না। এরা ও আমাদের প্রাণ বাঁচিয়েছে, আর আমরা ওকে মেরে ফেলবো? ও যত অন্যায় করুক, ও যদি রাক্ষসী হয় তবু ওকে নিয়ে যাও। রাজপুত্র জিদ ধরেছে। তখন করলো কি, ওই তিন বন্ধু গায়ের ওড়না খুলে রাজপুত্রকে পিছমোড়া করে বাঁধলো, হাতে পায়ে বাঁধলো, বেঁধে ফেলে রেখে দিল, দিয়ে আর রাজকন্যাকে কেটে দিল, একবার দুয়াতখানা করে দিল। রাজপুত্র বাঁচাতে পারলো না। কি করে বাঁচাবে নিজেকে যদি বাঁধা অবস্থায় থাকে? তখন সেই রাজকন্যা সে শরীর থেকে বেরিয়ে একটা অপূর্ব একটা রূপসী পরী হয়ে গেল। পরী হয়ে এবার সেই রাজকুমারকে বলছে, রাজকুমার তুমি তো আমাকে রক্ষা করতে পারলে না, তা যাকগে তোমার বন্ধুরা আমাকে মুক্তি দিয়েছে। আমি স্বর্গের পরী ছিলুম, আমি অভিশাপে রাজকন্যা হয়েছিল, আমি চললুম। আর কিছু বলল না, এই বলি সে চলে গেল। রাজপুত্র কি করবে, কোনো গতিকে রোগলে রোগলে দাঁতে করে হাতের বাঁধনটা খুলেছে, খুলে পায়ের বাঁধন খুলেছে, খুলে এবারে ধারে ধারে, সমুদ্রের ধারে ধারে যাচ্ছে, আর মুখে শুধু বলছে আমার পরী। তার পরপর এইভাবে বলতে বলতে তার একটা ম্যানিয়া হয়ে গেল, যে অত দুর্ঘটনা হয়ে গেল, আমার পরীকে মেরে দিচ্ছে, এসব চিন্তা নেই, আমার পরী আমার পরী, এই শুধু মুখের কথা। দিনের পর দিন, মাসের পর মাস যাচ্ছে, দাড়ি হয়ে গেল, চুলে জটা ধরে গেল, খাওয়া নেই দাওয়া নেই, কোথাও কেমন জুটে তো খায়, কেউ দুটো খেতে দিলে তো দিল বিক্রি থেকে, যখন টাউনে পড়ে যাচ্ছে, আর না হলে তার খাওয়াই হলো না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলেছে। এরপর যেতে যেতে সেই সমুদ্রের ধারে দেখতে পেল একটা শ্মশান, মহা শ্মশান। সেই শ্মশানটা আবার জঙ্গলের গায়েতেই, তারপরেই রয়েছে বিরাট একটি জঙ্গল। এইবার কি করবে, সেখানে গেছে, তখন দেখে সেই শ্মশানেতে একটা আশ্রম করে এক সাধু ধ্যান করছে। ধ্যান করছে, ও তো তখন কিছু বলতে পারেনি, সেইখানে বসে আছে, আর মাঝে মাঝে বলে আমার পরী। এবার সেই সাধুর ধ্যান ভাঙতে বললো, কে রে বেটা, কে তুই, কোথায় তোর বাড়ি, কি নাম রে? কিছুই বলতে পারেনি, কিছুই বলেনি, শুধু বলছে আমার পরী।
তখন সেই সাধু ধ্যানযোগে সব কিছু জেনে নিলেন, বৃত্তান্ত ও কে, কিভাবে এখানে এলো, কেন এলো, সব জেনে নিল। জেনে নিয়ে বলছে, ও আচ্ছা ঠিক আছে, তোর পরি তো এখানে থাক, তুই আমার কাছে থাক, তোর পরি নিশ্চয়ই পাবি। তখন যেমন হরিপদর একটু মানে ধাতস্থ হলো, তার মানে আশার আলো দেখতে পেলো যে আমার পরীকে পাবো এখানে থাকলে। এইভাবে ওই করে কি, বন থেকে জঙ্গল থেকে শুকনো কাঠ কুট যা কিছু পায় ডাল ডোল কুড়িয়ে নিয়ে এসে ওই সাধুর বড় একটা মালসা আছে, খেলে পরে অল্প তো খায়, সেরকম অল্প খেলেও মানে 3-4 জনের হয়ে যাবে যদি ভর্তি করে রান্না করে। এবার তাতে হয়তো 2টো কাঁচকলা দিল ভাতে, কি 2টো আলু দিল, এর বেশি তো তৈরি তরকারি তো করতে হয় না। ওই কাঠকুটো নিয়ে আসে আর এই রান্না করে। এবারে রান্না করছে কিরকম ভাব, যে 4 ভাগে ভাগ করলো সেই রান্না হোক বেশিটা। 1 ভাগ সাধু খেলো, 1 ভাগ হরিপদকে দিল, আর 2 ভাগ জলে দিল। হ্যাঁ, যখন হরিপদ থাকেনি তখন 3 ভাগ করতো, 2 ভাগ জলে দিত, 2 ভাগ জলে দিতেই হবে। এইভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছে। কি করবে, হঠাৎ একদিন সাধু ধ্যান যোগে দেখতে পেল যে একটা পূর্ণিমা আছে, মানে বেশ সেই পুণ্যতে সমুদ্রে বা গঙ্গায় চান করলে নাকি পূর্ণ হয়, সেই রকম একটা যোগ। হরিপদকে বলছে, হরিপদ এই যোগেতে পরীরা আসবে, তোর পরীও আসবে চান করতে এই ঘাটে, ওই সেই শ্মশান মহাশ্মশানের ঘাটে চান করতে আসবে, থাক তুই পাবি। আর এখনো তো 1 পক্ষকে ওটা পার হতে হবে, 15 দিনে 1 পক্ষ হয়, 1 পক্ষ পার হলে তারপরে তো আসবে সেই তিথিটা। তা আমি এক শিষ্যর কাছে দেখা করতে যাচ্ছি, আজকে নাও ফিরতে পারি, হয়তো কালকে ফিরবো। তা তুই 3 ধারের জঙ্গলে কাঠ কুড়োতে যেতে পারবি, যেন পশ্চিম দিকের জঙ্গলে যাবি না, নিষেধ করে। আর হরিপদ মনে করছে সাধু চলে গেল আর বলে গেল রান্না করবি, 2 ভাগ জলে দিবি, তুই 1 ভাগ খাবি, 3 রান্না করে 3 ভাগ করবি। এইবার হরিপদ ভাবছে, তাহলে পশ্চিম দিকের জঙ্গলে যেতে নিষেধ করেছে, তাহলে ওই জঙ্গলেতেই মনে হয় আমার পরী আছে। এই ভেবে উল্টো ভেবে নিয়েছে, সব সময় তো তার ধ্যান জ্ঞান পরী। এইবার পশ্চিম দিকে জঙ্গলে গিয়ে দেখে, ঘুরে ঘুরে দেখছে কোথাও কেউ নেই, মানুষজনের কোনো পাত্তা নেই। কি করবে, ঘুরে ঘুরে আলা হয়ে যেয়ে 4টি কাঠকুটো ভেঙে, শুকনো ভেঙে একটা বোঝা বেঁধেছে, বেঁধে সেই বোঝাটা মাথায় তুলে নিয়ে আসবে, এমন সময় দেখে বিশাল একটা সিংহ আসতে তাকে খাবে বলে আক্রমণ করতে। তখন হরিপদ করল কি, সেই কাঠের বোঝা ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে পড়ি কি মরি করে ছুটে এসে আশ্রমে পড়ে গেল, পড়ে যেই মূর্ছা গেল। এবারে কি হয়, এমন সময় সাধু এসে গেল। আসলে সাধু ওইভাবে মন চলেছে, মায়াতে সাধু ওই ভয় দেখাচ্ছে, কিন্তু ও তো বুঝতে পারে না। হরিপদ এসে মুখে জট দিয়ে তাকে জ্ঞান ফেলে, বলি কি রে, তোকে নিষেধ করলুম আর তুই ওই দিকে জঙ্গলে গেছিস, আমি যদি এসে পৌঁছতাম কি হতো, তুই তো মারা যেতিস। কি করবে, বকাবকি করলো, বলে থাক তুই থাক এখানে। এইবার দিনের পর দিন যে সেই তিথিটা এলো, আসতেই স্বর্গ থেকে পুরীটা এলো। এসে ঘাটে কাপড় চোপড় খুলে রেখে, এমনি চান করার কাপড় চোপড় পরে তারা চান করতে নামলো, কাপড়গুলো খুলে রাখলো পাড়াতে, বললে যা দিকে যা, তোর পরি এসেছে চান করতে। এইবারে হরিপদ যে একদল পরি
12-14 জন চিনতে আর পারেনি। কি করে চিনবে গো? সে ছিল রাজকন্যা, এখন তো পরী, তার আলাদা তার রূপ গুণ হয়ে গেছে, চিনতে আর পারেনি। তারা চান টান করে কাপড়, কিন্তু সেই পরী কিন্তু বুঝতে পারছে যে ওই রাজপুত্র, কিন্তু সে ধরা দিবে কেন? ধরা দেয় না। তারা চান টান করে কাপড় চোপড় করে রথে এসেছিল, রথে চেপে আবার তারা চলে গেল। কালীপদ কি করবে, মন মরা হয়ে ফিরে এলো। সাধু বলছে, কি রে হরিপদ, তোর পরীকে চিনতে পারিস নি? বললেন না। বলে থাক, আবার যদি কখনো সময় হয় এইখানেই থাক, পাবি। বলে আবার দিব্যি রয়েছে, দিব্যি খায় দায় এইখানেই থাকে। দাড়ি দুড়ি হয়ে গেছে, হলে কি হবে, কে সেখানে তো কাটার কিছু নেই, সাধু কান্ড তো কাটবে, সাধুর তো এমনি চুল দাড়ি থাকে, কাজে সেখানে কোনো লোক নেই যে কামাবার, সেও সাধু হয়ে গেছে এখন। এবারে আসছে মাসের পর মাস যেতে এলো মাঘ মাস, মাঘী পূর্ণিমা একটা আছে, ভালো দিন। বলে দেখ গোবিন্দ, এই গোবিন্দ না সরি, হরিপদ, হরিপদ, আজ তোকে একটা কথা বলে দিচ্ছি, সেই কথা মতো কাজ করবি। আমার কথা মতো যদি কাজ করতে পারিস তাহলে তোর পরীকে পাবি, না হলে পাবি না। বললে হ্যাঁ ঠিক আছে। যখন পরীরা চান করতে আসবে, তাদের কাপড়গুলো চুপি চুপি গিয়ে সমস্ত কাপড়গুলো নিয়ে আশ্রমে চলে আসবে। আশ্রমে এসে কাপড়গুলো আকার করে ধরে শুয়ে পড়ে থাকবে। আর তারা যখন আসবে পরীরা কাপড় চাইতে, আমি তোকে দিতে বলবো, তুই দিবি নি। আমি তোকে হয়তো দুঘা একঘা মারবো, তাতেও তুই দিবি নি। তুই তখন তাদেরকে প্রতিজ্ঞা করে নিবি যে তোমাদের মধ্যে আমাকে যদি কেউ বিয়ে করে তাহলে কাপড় দেবো। তারা সম্মত হলে তারপরে কাপড় দিবি। বলে ঠিক আছে। আচ্ছা, মাঘী পূর্ণিমার দিন এসে হাজির হলো। আবার পুরীর রথ নিয়ে চান করতে এসেছে। কাপড় চুপড় খুলে রেখে তারা জলে নেমেছে। জলে সেই জল খেলি না, জলকেলি বলে একটা কথাই আছে, জলকেলি করছে। ও আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যেয়ে সমস্ত কাপড়গুলো নিয়ে পালিয়ে এলো হরিপদ। এসে আশ্রমে উপরে হয়ে শুয়ে পড়ল কাপড় নিয়ে। এবারে তারা পরীরা চান করে হিসেবে উঠেই দেখে যে কাপড় চুপড় নেই। বলে কি হলো, কাপড় চুপড় কে নিল, এখানে তো কেউ নেই। তাহলে চলে সাধু আছে, সাধুকে যে বলি। এসি তখন দেখতে পাচ্ছে, ও তো আশ্রম তো খোলামেলা আশ্রম, দেখতে পাচ্ছে যে কাপড় চুরি করে নিয়ে এসে ছেলেটি। বলছে, সাধু বাবা আপনি কিরকম বলুন তো, আপনি এমন একটা ছেলেকে রেখেছেন সে আমাদের কাপড় চুরি করে নিয়ে এলো, দিতে বলুন। বলছে হরিপদ ওদের কাপড় দিয়ে দে। কোনো রাজ চায় নাই, দেয় দিতে চায় নাই। বলছে দে বলছি, সে না, দু ঘা মারলো চড় চাপড়, দে ওদের, দিতে চায় না। তখন বলছে ওদের মধ্যে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে কাপড় দেবো, না হলে দেবো নি। তারা পরিরা বলছে হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে যে হোক বিয়ে করবে। বলছে না, প্রতিজ্ঞা করতে হবে, সাধু বাবার কাছে প্রতিজ্ঞা করো তবে দেবো। বললে হ্যাঁ সাধু বাবার কাছে প্রতিজ্ঞা করছি, আমার তোমার যাকে পছন্দ হবে তুমি বিয়ে করবে, আমরা কাপড়গুলো দাও। এখন প্রতিজ্ঞা করিয়ে নিয়ে হরিপদ কাপড়গুলো দিল। কাপড়গুলো পরে এবার করলো কি না, রথে উঠল পুরীরা। বললো কি বিয়ে করলে না? বলছে বিয়ে কি এমনি হয়, আমরা চলে যাচ্ছি, একটা ভালো দিন দেখে লগন দেখে আসবো, সব মালা নিয়ে আসবো, তবে তো হবে, বিয়ে সাজ যায়নি এমনি। তখন সাধু বলছে ওরে বলেছে যখন ওটা ঠিক আসবে, বলে পরিবার চলে গেল। চলে যাওয়ার পর আবার কিছুদিন কেটে গেল।
এখন তাদের হয়তো ভুলেও যেতে পারে, 2-4 দিন 10 দিন হয়তো ভুলেই গেল। তারপরে বললেন না, যেতে হবে সাধুর কাছে, যেতে হবে, আমরা সত্যবন্দী হয়েছি। তখন করেছে কি, যে সবচেয়ে সুন্দরী, যে আসল পরী, মানে ওই রাজকন্যার পরী হচ্ছে মূল পরীদের মধ্যে হেড, সবচেয়ে রূপসীও দেখতে সে, তাকে করেছে কি একটা বুড়ি সাজিয়ে এনেছে। বাদ বাকি ওরা সব নিজে মূর্তি আছে মালা নিয়ে। আর এখানে সাধু বলছে, এই হরিপদ, ওরা এলে পরে তুই দেখবি যে মেয়েটি, যে পরীটা দেখবি যে বুড়ি থুতথুরি, চুল পেকে গেছে, 2-4টে দাঁত পড়ে গেছে, তার গলাতে মালা দিবি। আমার কথা শুনবি তো, তবে তোর ভালো হবে, না আর মরবি। তাই সাধুর কথা শুনেই চলছে। তারা এলো সেই দিনে, আসতেই এক গাছা মালা নিয়ে এসেছে হরিপদের জন্যে। হরিপদ মানে মালা বদল করতে হবে তো, এক গাছা বেশি মালা এনেছে। এনে বলছে, নাও হরিপদ, নাও, তোমার কাকে পছন্দ তুমি বিয়ে করো। আচ্ছা, এখনো দেরি আছে। তখন কি করবে, হরিপদ মালাটা নিয়ে দাঁড়িয়ে চুপ করে। অত সুন্দরী রূপসী পরী থাকতে কথা না বুড়িটাকে বিয়ে করতে হবে, সে তো মানে রাগে রাগে সাধুকে কি গালাগালি দিচ্ছে মনে মনে। কি করবে, না না শুনলেও বিপদ। এবার দাঁড়িয়ে থেকে সেই মালাটা নিয়ে সেই বুড়ি চোখ কান বুঝিয়ে সেই বুড়ির গলাতে মালাটা দিয়ে দিল। তখন পরীরা, বাকি পরীরা বলল, যাও ভাই, বেছে নিলে একখানা। বলে বিয়ে হয়ে গেল হরিপদর। হরিপদর বিয়ে হয়ে যাওয়ার পরেই এবার সমস্ত পরীরা রথে উঠল, আর সেই সাধুও রথে উঠল। সেই স্বর্গ থেকে সাধু এসেছিল, এসে এবার রথে উঠে যাচ্ছে। বলছে, হ্যাঁ আমি রয়ে গেলুম, আমাকে নিয়ে যাওনি, নিয়ে যাবে না? বলছে, হরিপদ, তোর যখন যাবার সময় হবে তখন আমরা তোকে নিয়ে যাবো নি, আজকে তুই নিজেই গিয়ে পৌঁছাবি। এই বলে তারা চলে গেল সব, আর একা হরিপদ সেই আশ্রমে রয়ে গেল। আচ্ছা, আজ এই পর্যন্ত, বাকিটা কালকে হবে।